আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি তানভীর, এইবারে অনার্স সেকেন্ড ইয়ার। বাড়িতে বাবা মা ও একটা বড় বোন আছে। বাকিটা গল্পের সাথে থাকেন, জানতে পারবেন। বাড়িতে গিয়ে আগে ফ্রেশ হয়ে নিলাম, তারপর বাবা মায়ের সাথে খাবার খেয়ে গল্প করে রুমে চলে আসলাম। আপনারা ভাবছেন আমার বড় বোন আছে, তাহলে তার কথা বললাম না কেন? আসলে তার পড়াশোনা কমপ্লিট হতেই বিয়ে হয়ে গেছে, আর তারা রিলেশন করেই বিয়ে করেছে। রুমে আইসা শুয়ে আছি, আর শুধু মেয়েটিকে নিয়েই ভাবছি। ওকে নিয়ে ভাবতে না চাইলেও ওর মায়াবী হাসিটা যেন এতক্ষণ ও আমার চোখের সামনে ভাসে, যেন ওর মায়াবী হাসিটা দেখে পার করে দিব অনন্তকাল। ওকে নিয়ে ভাবতে ভাবতে আমার আজকের দিনটা চলে গেল। রাতে মা বাবার সাথে খাবার খেয়ে নিলাম, তারপর রুমে আইসা ঘুমিয়ে গেলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে আসলাম ভার্সিটিতে। এতক্ষণ ও ভার্সিটিতে কেউ আসেনি বলেই চলে মাত্র দু একজন আসছে। আমার হারামি বন্ধুগুলো এতক্ষণও কেউ আসেনি, তাই একটু ক্যাম্পাসে হাঁটাচলা করছি। এমন সময় চোখ গেল আমাদের ক্যাম্পাসের ভিতরে একটা বট গাছ আছে, সেটার নিচে বসা একটা মেয়ের দিকে। মেয়েটি আর অন্য কেউ না, কালকের সেই মেয়েটি। দেখলাম মেয়েটি একা বসে বই পড়ছে। সম্ভবত ওরও বান্ধবীরা এতক্ষণও আসেনি, তাই হয়তো টাইম পাস করার জন্য বই পড়ছে। তাই আমি ওর পাশে গিয়ে বসলাম, তারপর বললাম, আসসালামু আলাইকুম, আপনি কি এই ভার্সিটিতে নতুন? ওয়ালাইকুম আসসালাম। কেন বলুন তো? না মানে এই ভার্সিটিতে এর আগে দেখিনি তো, তাই। ও আচ্ছা, হুম। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার নামটা কি জানতে পারি? তিথি রহমান। আপনার? তানভীর আহমেদ। নাইস নাম। আপনারও। আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়েন? অনার্স সেকেন্ড। আপনি? আপনার এক ক্লাস নিচে, নতুন ভর্তি, বুঝতেই পারছেন। ও, আমরা কি ফ্রেন্ড হতে পারি? হুম, কিন্তু আপনি তো আমার বড়। আরে তাতে কি, কোনো সমস্যা নেই। আজকে থেকে আমরা ফ্রেন্ড, ওকে? ওকে, তাহলে ফ্রেন্ড। ফ্রেন্ড। আমার মাঝে এক অজানা অনুভূতি কাজ করছে। কিছুক্ষণ পর হাত ছেড়ে দিয়ে আমরা দুজন গল্প করছি, আর ও ওর সম্পর্কে বলছে আমাকে। ওর কথা শুনে মনে হলো ওর মনের মাঝে অনেক চাপা কষ্ট রয়েছে। আসলে প্রতিটা মানুষের ভিতরেই কিছু না কিছু চাপা কষ্ট রয়েছে, যেগুলো এতক্ষণ বলতে চাই না। গল্পের সাথে থাকলে এমনিতেই জানতে পারবেন। তারপর আমিও আমার সম্পর্কে ওকে সবকিছু বললাম। তারপর দুজনে গল্প করছিলাম, তখন তিথির বান্ধবীরা আসলো। তারা আমাকে দেখে বলল, কি ব্যাপার, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠেছে? যে ছেলে কোনো মেয়ের সাথে কথা বলে না, মেয়েদের সবসময় এড়িয়ে চলে, সে নাকি আজকে একটা মেয়ের সাথে 30 মিনিট যাবৎ গল্প করেই চলেছে। কি এমন গল্প করছিলে? আমরাও জানি, আমাদেরকে একটু বলো। আরে তেমন কিছু না, জাস্ট ওনার সাথে ফ্রেন্ডশিপ করলাম, এই আর কি। আসলে আমার বন্ধুরা কেউ আসেনি, তাই সময়টা পার হচ্ছিল না। তখন দেখলাম ও বই পড়ছিল, তাই একটু কথা বলে ফ্রেন্ডশিপ করলাম। আচ্ছা আমি এখন যাই, তোমরা গল্প করো। ওকে। তারপর আমি সেইখান থেকে চলে আসলাম। কিছুক্ষণ পর আমার হারামি বন্ধুগুলো হাজির। ওদের সাথে গল্প করছি, তখন নিলয় বলল, কি বন্ধু, আজকে এত খুশি খুশি লাগছে কেন? সেটা তোদের না জানলেও চলবে। হুম, বুঝি বুঝি। কি চলছে তোমার মাঝে? আরে তোরা চুপ কর আর শোন, ওর সম্পর্কে সব খবর। ওর নাম? ওর নাম তিথি, আমাদের এক ক্লাস নিচে পড়ে, নতুন ভর্তি। তুই কি করে জানলি? জানতে হয়, বন্ধু সব জানতে হয়। তাই তো বলি, আজকে আমার বন্ধু এত খুশি কেন? হাবিব, তুই শুধু একটা খবর বল, ও সিঙ্গেল নাকি রিলেশনে আছে? সিঙ্গেল। তাহলে ঠিক আছে, চল এখন ক্লাস করে নেই। হুম, চল। এইভাবে কেটে গেল 1 মাসের মতো। এতদিনে আমি তিথির আরো প্রেমে পড়ে গেছি। প্রেমে পড়ে গেছি ওর মিষ্টি গলার স্বরের। একদিন যেন ওর কণ্ঠ না শুনলে আমার ভালো লাগে না। ওর প্রতি অনেক দুর্বল হয়ে গেছি, আর আমাদের বন্ধুত্বের সম্পর্কটা আরো গভীরতায় চলে গেছে। তাই ভাবলাম তিথিকে কালকে প্রপোজ করব। সারা রাত যাবৎ প্র্যাকটিস করলাম ওকে কিভাবে প্রপোজ করা যায়। এইভাবে রাতটা কোনো মতে কাটিয়ে সকালে একটু দেরিতেই ভার্সিটিতে গেলাম। সেখানে গিয়ে যা দেখলাম, তাতে আমার হৃদয় যেন কেউ হাতুড়ি দিয়ে বাড়ি দিয়েছে। আমি যেন
আমার খুব কাছের কিছু হারিয়ে ফেললাম। অনেক কান্না চলে আসছে। কান্না আসছে কিন্তু কান্না করলাম না। ছেলেদের নাকি কান্না করা বারণ, তাই বুকের কষ্ট বুকে রেখে কান্না আসলেও তা প্রকাশ করছি না। আবার না করেও উপায় নেই, কারণ নিজের ভালোবাসার মানুষটি যখন অন্য একজনকে প্রপোজ করে, এই দৃশ্য দেখে কান্না কান্না আসে। যদিও বা সেটা এক পক্ষ। হ্যাঁ, আপনারা ঠিকই ভাবছেন, তিথি একজনকে প্রপোজ করছে। সে আর কেউ না, এই ভার্সিটির সিনিয়র এক বড় ভাই আবির ভাইকে। আবির ভাই এই ভার্সিটির অধিকাংশ মেয়েরই ক্রাশ ও প্লেবয়। অনেক মেয়ের সাথে রিলেশন করেছে সে, অনেক মেয়ের মন ভেঙেছে সে। ভার্সিটির বড় ভাই হওয়ায় কেউ কিছু বলতেও পারে না তার বিরুদ্ধে। কিন্তু এইরকম একটা ছেলেকে তিথি প্রপোজ করলো কেন? তিথি কি জানে না যে আবির ভাই একটা প্লেবয়? তারপরও কেন তাকে প্রপোজ করলো? অবশ্য করবেই না কেন? আবির ভাই দেখতে শুনতে স্মার্ট একটা ছেলে, যে কোনো মেয়েই তাকে লাইক করবে। তাই হয়তো তিথিও ওকে পছন্দ করে। আমি সেখান থেকে চলে আসব, তখন দেখলাম সোনিয়া আপু আছে। যদিও আবির ভাইয়ের অনেক গপ ছিল, কিন্তু সবচেয়ে বেশি সময় ধরে আবির ভাই সোনিয়া আপুর সাথে রিলেশনে আছে। তাই একটু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হবে, সবার মতো সেইটা দেখছি। মানে আবির ভাই এখনো তিথির প্রপোজ অ্যাকসেপ্ট করে নাই। আমরা সবাই উৎসাহক দৃষ্টিতে তাকিয়ে আছি কি হবে ওইটা ভেবে। কিন্তু এরপর যা হলো তা দেখে আমি খুশি হব নাকি কান্না করব ভেবে পাচ্ছি না। কারণ আবির ভাই তিথিকে অ্যাকসেপ্ট করেনি, বরং অপমান করে তাড়িয়ে দিয়েছে। আর তিথি কান্না করতে করতে কোথাও চলে যাচ্ছে। আমিও ওর পিছে পিছে ছুটে চললাম, আবার কি না কি করে বসে এইটা ভেবে। তবে এইটা ভেবে খুশি হলাম যে আমার ভালোবাসার মানুষটিকে নিজের করে পাওয়ার একটা সুযোগ অন্তত পেলাম। আজকে ভেবেছিলাম তোমায় প্রপোজ করে নিজের করে নেব, কিন্তু তুমি কি করলে আবির? আমায় অপমান করে তাড়িয়ে দিলে, আবার অপমানও করলে সারা কলেজের সামনে। অনেক কান্না আসছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, চোখের পানি যেন বাদ মানছে না। এইগুলো ভাবছে আর কোনো দিকে না তাকিয়ে চলে আসছে নদীর পাড়ে। আমাদের ভার্সিটির কাছে একটা নদী আছে। তিথির মন খারাপ হলে চলে আসে এইখানে। আমিও চলছি তিথির পিছু পিছু হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা নদীর পাড়ে। দেখি তিথি একটা ভালো জায়গায় গিয়ে বসে আছে, নদীর দিকে তাকিয়ে আছে আর কি যেন ভাবছে। হয়তো আজকের এইগুলো নিয়েই ভাবছে। আমি ভাবছি এখন ওর কাছে যাওয়া কি ঠিক হবে না কি হবে না। সে যাই হোক, সব ভাবনা বাদ দিয়ে আমিও ওর পাশে গিয়ে বসলাম। কিন্তু ও কোনো কথা বলছে না। হয়তো আমি এসেছি সেই দিকে ওর কোনো খেয়াল নেই। কারণ মানুষের মন যখন খারাপ থাকে, যখন সে কোনো জিনিস নিয়ে ভাবনায় থাকে, তখন তার কোনো দিকে খেয়াল থাকে না। অনেকক্ষণ ধরে আমাদের মাঝে কোনো কথা হলো না, দুজনেই নিশ্চুপ। আমিও নদীর দিকে তাকিয়ে আছি। আমি নীরবতা ভেঙে বললাম, দেখো ওই নদী কত সুন্দর, কত সুন্দর তার স্রোতধারা, কত সুন্দর এই পরিবেশটা। নদীর এই পাড় থেকে ওই পাড়ের কিছুই দেখা যায় না, যায় না ছোঁয়া, শুধু অনুভব করা যায় এই নিস্তব্ধ পরিবেশটাকে। জানো, এই নদী যতদিন বেঁচে আছে ততদিন যেমন তার স্রোতধারা চলবে, ঠিক তেমনই আমাদের জীবনও চলতে থাকবে। হয়তো কখনো বিপদের সম্মুখীন হয়ে, কখনো সুখী হয়ে, প্রিয় মানুষটির সাথে সময় কাটিয়ে জীবন তো চলতেই থাকবে। এই জীবনে পরিচয় হবে হাজার মানুষের সাথে, হবে তাদের সাথে বন্ধুত্ব, তবে তাদের মধ্যে কেউ হয়ে উঠবে প্রিয়জন। তাদের মধ্যে তুমি কাউকে পাবে বিপদের দিনে, কাউকে পাবে সুখের দিনে। যারা তোমার বিপদের দিনে পাশে থাকতে পারবে তারাই তোমার আসল বন্ধু, বুঝলে? আপনি এখানে ক্লাস করেননি? না, ক্লাসে আজকে মন বসছিল না, তাই এইখানে চলে আসলাম। দেখলাম তুমি এইখানে মন খারাপ করে বসে আছো। জানি তোমার মন খারাপ, এই মুহূর্তে তোমার একা থাকা শ্রেয়। তবে না এসে পারলাম না, কারণ এই একা থাকার মুহূর্তেই মানুষ আত্মহত্যার মতো একটা ডিসিশন মেনে নেয়, অথবা ডিপ্রেশনে চলে যায়, যেটা তার করা উচিত না। বরং সেই সময় ধৈর্য ধরা দরকার হয়, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হয়। তিনি যা করেন বান্দার মঙ্গলের জন্য করেন। বেশি বেশি করে সময় কাটাতে হয় পরিবারের মানুষগুলোর সাথে, তাতে দূর হয় একাকিত্বের, ডিপ্রেশনের। এতক্ষণ খারাপ লাগছিল, কিন্তু আপনার কথা শুনে মনটা অনেক ভালো লাগছে। এই সময় এরকম একজন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। জানেন, বাবা মার একমাত্র মেয়ে আমি। বাবা আর্থিক অবস্থা ভালো,
তাই কোনো ইচ্ছাই অপূর্ণ রাখে না আমার বাবা। মাও অনেক ভালোবাসে, আদর করে। ওই যে আবির ভাই, উনি আমার মামাতো ভাই, আমার থেকে 3 বছরের বড়। আমাদের বাসায় 6 মাস পর পর তারা বেড়াতে আসে, আমরাও মাঝে মাঝে যাই। ওনার প্রতি আমার তেমন কোনো ফিলিংস ছিল না, কিন্তু যখন আমি ক্লাস 10-এ পড়ি তখন একবার আমার পা কেটে গিয়েছিল। উনি সেদিন আমার পায়ে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেন। সেদিন রাতে আমার অনেক জ্বর আসে, আমাকে মেডিসিন খাইয়ে দিয়ে মামিকে আমার পাশে রেখে তারপর উনি ওনার রুমে চলে যান। সকালে আমার খোঁজ নিয়েছেন কেমন লাগছে। হয়তো এজন্যই আমি ওনার প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। ওনার জন্য মনের ভেতর ভালোবাসা না আবেগ তৈরি হয়েছিল তা আমি জানি না। এতদিন ভয় লাগছিল, তাই কিছু বলি নাই। কিন্তু আজকে সাহস করে ওনাকে প্রপোজ করেছিলাম, কিন্তু উনি আমাকে আরো অপমান করলেন, যার জন্য ওনাকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। আমি হয়তো ওনার জন্য যোগ্য ছিলাম না, কারণ আমি বোরকা পরি। আজকালকার দিনের মেয়েদের মতো আমি স্টাইলিশ নই, তাই তো উনি আমায় খ্যাত বলে অপমান করলেন। দোষটা আমারই। আমি কি বলবো বুঝতে পারছি না, তবুও বললাম। দেখো, আমি তোমাকে একটা কথা বলবো, যদিও এইটা এখন তোমাকে বলা ঠিক না। কি এমন কথা? তুমি হয়তো আবির ভাইকে চিনো না আর তার সম্পর্কে জানো না। আবির ভাই এই ভার্সিটির অনেক মেয়ের ক্রাশ, কিন্তু তিনি আজ পর্যন্ত অনেক মেয়ের মন ভেঙেছেন। যার যার সাথে রিলেশন ছিল তাদের সাথে অতিজর 2-3 মাস রিলেশন ছিল, তারপর ব্রেকআপ। শুধুমাত্র সোনিয়া আপু ছাড়া তার সাথে এখনো রিলেশনশিপে তিনি আছেন। তাদের রিলেশন প্রায় 1 বছর। তাই সবাই মনে করে হয়তো আবির ভাই এইবারে ভালো হয়ে যাবেন। বিশ্বাস না হলে তোমার বন্ধুদের জিজ্ঞাসা করতে পারো। তাই তোমার জন্য ভালোই হয়েছে। যদি তুমি রিলেশনে যেতে তার কিছুদিন পর তোমার ব্রেকআপ হলে তুমি আরো কষ্ট পেতে। আর আল্লাহ যা করেন তা বান্দার মঙ্গলের জন্য করেন। সো বি হ্যাপি ম্যান, সরি ওম্যান, এনজয় ইয়োর লাইফ। আর তুমি নিজেকে খ্যাত বললে কেন? আমাদের ধর্ম তো ইসলাম, তাই না? আর ইসলাম নারীদের শরীর ঢেকে ভালো জামা কাপড় পরে চলাফেরা করার নির্দেশ দিয়েছে। তাই তুমি কোনো খ্যাত নাও, বরং তুমি তোমার ধর্ম পালন করছো। থ্যাঙ্কস। আসলেই কিছুটা হলেও মনটা ভালো লাগছে আপনার সাথে কথা বলে, এমন কিছু বলার জন্য। অন্য মেয়ে হলে হয়তো এতক্ষণে মার শুরু করতো, কিন্তু ওর এই ব্যবহারে আমি অবাক। ওয়েলকাম। আচ্ছা, এখন বাসায় যান আর আজকের দিনটার কিছু মুহূর্ত ভুলে যান, আর পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটান। আর যদি কখনো একা মনে হয় নিজেকে, তবে গান শুনে সময়টা পার করে দিও। ওকে। শুনো, আমি হয়তো এই দেশে বেশি দিন থাকবো না, কারণ লন্ডনের একটা ভার্সিটিতে অনেক আগে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, সেইখানে আমি উত্তীর্ণ হয়েছি। তাই সেখানে চলে যাব। আর 1 মাস পর আমার ফ্লাইট, এখন সব রেডি করে রাখছি। ওনার চলে যাওয়ার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। জানি না কেন মনে হচ্ছে খুব কাছের কেউ দূরে চলে যাচ্ছে। আমি চেয়েছিলাম তোমাকে আজকে প্রপোজ করে নিজের করে নিব, তারপর আমার পড়াশোনা কমপ্লিট করে আয়শা কোনো কাজ করে প্রতিষ্ঠিত হয়ে তোমাকে বিয়ে করে একেবারের জন্য নিজের করে নিব, কিন্তু তা হলো না। তবে তোমাকে আমি এই অবস্থায় আমি একা ছেড়ে যাব না, কারণ এইবারে তোমাকে একা ছাড়লে তুমি অন্য কারো হয়ে যেতে পারো। আমি বেঁচে থাকতে সেটা আর হতে দিব না। কিছু বলছো না যে? আচ্ছা, ভালোভাবে পড়াশোনা করবেন আর নিজের খেয়াল রাখবেন। সে তো অবশ্যই। আচ্ছা তিথি, তুমি না একবার বলেছিলে তুমিও লন্ডনের কোনো ইউনিভার্সিটিতে পড়তে চাও? তা তো বলেছিলাম, কিন্তু সেই ইচ্ছে কি পূরণ হবার মতন? তুমি তো আমার 1 ক্লাস জুনিয়র, তোমাদের এখনো ভর্তি চলছে। আমি যে ভার্সিটিতে সুযোগ পেয়েছি, চাইলে তুমিও অ্যাপ্লাই করতে পারো। আমি তোমায় তাতে হেল্প করব। যদি না হয়? আরে বাবা, না হলে না হবে, একবার ট্রাই করতে তো কোনো দোষ নেই, তাই না? তা অবশ্য ঠিক। তাহলে কবে অ্যাপ্লাই করব? কালকে করলেই ভালো হবে। তুমি তোমার জরুরি কাগজপত্র সব রেডি করো, আমি তোমার জন্য অ্যাপ্লাই করব। ওকে। কালকে কখন আসতে হবে ভার্সিটিতে? একটু তাড়াতাড়ি আসলেই হবে। ওকে। আল্লাহ হাফেজ। আর মন খারাপ না করে নিজের কাগজপত্র সব রেডি করো। আচ্ছা, তাহলে আল্লাহ হাফেজ। এত খারাপ লাগছিল, কিন্তু এখন সত্যিই ভালো লাগছে। আমিও লন্ডনে কোনো ভার্সিটিতে পড়বো, কিন্তু আমি কি চান্স পাবো সেই ভার্সিটিতে? সে যাই হোক, আমার মনে হয় উনি পাশে থাকলে আমি অবশ্যই পারবো। জানি না এই লোকটার প্রতি এত বিশ্বাস আসে কোথা থেকে। আমি সেখান থেকে বাসায় চলে আসলাম, আর তিথির বাসায় চলে গেল। আমি বাসায় আয়শা রেস্ট নিয়ে আব্বু আম্মুর সাথে খাবার খেয়ে নিলাম।
তারপর যা হবার তাই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটিতে চলে আসলাম। ভার্সিটিতে গিয়ে দেখি তিথি আগেই বসে আছে, একা একা। ভার্সিটির ক্যাম্পাসে এখনো পর্যন্ত বেশি কেউ আসেনি। আমি তিথির কাছে গিয়ে, তিথি, তোমার কাগজপত্র এনেছো? হুম। আমার কাছে দাও কাগজগুলো। হুম। তারপর আমি তিথির থেকে ওর কাগজপত্রগুলো নিয়ে আমার ল্যাপটপে দিয়ে ওর জন্য সেই ভার্সিটিতে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করা শেষ। ও, অ্যাপ্লাই করা শেষ। নাও তোমার কাগজপত্র। হুম। আচ্ছা, রেজাল্ট দিবে কবে? 6 দিন পর। আচ্ছা, তোমার বাবা মা কিছু বলেনি? মা অনেক কান্না করেছে যে আমি বিদেশে চলে যাব, তবে বাবা মাকে সান্ত্বনা দিয়েছে যে আমি তো পড়াশোনা করতে যাচ্ছি, সেই জন্যই। ও আচ্ছা। আচ্ছা, ক্লাস করবে না? না, ক্লাসে গেলে এক একজন এক এক কথা বলে, যার জন্য ক্লাস করব না। 7 দিন পর যদি ভার্সিটিতে চান্স পাই তাহলে আর এই ভার্সিটিতে আসবো না। ও আচ্ছা। আল্লাহ হাফিজ। তাহলে আমি চান্স পেলে আমাকে ফোন দিয়ে জানাবেন, কেমন? আচ্ছা। দেখতে দেখতে 6 দিন কেটে গেল। আজকে গেম খেলছি ল্যাপটপে, তখন একটা ইমেল আসলো। আমি ইমেইলটা ওপেন করে দেখলাম যে তিথি ও সেই ভার্সিটিতে চান্স পেয়েছে। এইটা দেখে তো আমার লুঙ্গি ড্যান্স দিতে ইচ্ছে করছে। যাই হোক, খবরটা তিথিকে জানতে হবে। আমি ফোন দিয়ে তিথিকে বললাম আজকে একটা রেস্টুরেন্টে দেখা করতে, ওর জন্য একটা সারপ্রাইজ আছে। কি এমন সারপ্রাইজ হতে পারে আমার জন্য? যাই হোক, দেখা যাবে, সেখানে গেলেই তো দেখা যাবে কি সারপ্রাইজ। বিকালবেলা আমি রেস্টুরেন্টে বসে আছি। একটু পর তিথি আসলো, একটা কালো বোরকা ও হিজাব পরে, মুখটা খোলা, কোনো মেকআপ নেই। অনেক মায়াবী ও সুন্দর লাগছে ওকে। আবার ক্রাশ খেলাম। আসলে মেকআপ ছাড়াই মেয়েরা অনেক মায়াবী ও সুন্দর দেখায়। কি এমন সারপ্রাইজ দিবেন আমায়? একটু পরেই দেখতে পাবে। তার আগে কিছু অর্ডার করে খাবার খেয়ে নেই, কি বলো? ওকে, আপনার ইচ্ছা। তারপর আমি খাবার অর্ডার করলাম। একটা ওয়েটার এসে খাবার দিয়ে গেল। আমি আর তিথি একসাথে খেয়ে নিলাম। তারপর বিল দিয়ে দিলাম। তখন তিথি জিজ্ঞাসা করলো, আচ্ছা, সারপ্রাইজটা কি? ওর দিকে একটা ইমেইলের ফটোকপি দিলাম। ওই ইমেইলটা দেখো। ইয়েস, আমি চান্স পেয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সবটাই সম্ভব হয়েছে শুধুমাত্র আপনার জন্য। স্বাগতম। আচ্ছা, ফ্লাইট কবে? আর আমি সেখানে থাকবো কোথায়? ফ্লাইট আমার সাথেই, আর তুমি আমার সাথেই থাকবে। সেখানে আমরা দুজনে আলাদা আলাদা রুম ভাড়া করে থাকবো। আমি তার ব্যবস্থাও করে রেখেছি। তোমার পাসপোর্ট আছে তো? হুম, আছে। আরো একবার ধন্যবাদ আপনাকে। বন্ধুত্বে নো সরি, নো থ্যাঙ্কস। ওকে। ওকে। আচ্ছা, তুমি গাড়ি করে আসছো নাকি রিক্সায়? রিকশায়। যদি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে আমার বাইকে করে তোমাকে পৌঁছে দেই। আচ্ছা, আমি রাজি হলাম, কারণ এই সময় সহজে রিকশা পাওয়া যায় না। আচ্ছা, তাহলে বাইকে উঠে বসো। আমার কাঁধে হাত রেখে শক্ত করে ধরে রেখো। আচ্ছা। আমি বাইক স্টার্ট দিলাম। এমন মুহূর্তে একটা পিচ্চি বাচ্চা ছেলে আমার বাইকের কাছে এসে বলল, ভাইয়া, ফুল নিবেন? ফুল? আমি বাইকটা দাঁড় করিয়ে বাচ্চাটার দিকে তাকালাম। একটা বয়স 9 কি 10 হবে। হাতে একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে কথাগুলো বলল। আমি বুঝলাম তো কোনো পরিস্থিতি শিকার, তাই গোলাপ ফুল বিক্রি করছে। না হলে কেউ পড়াশোনার খেলাধুলার বয়সে এগুলো বিক্রি করবে কেন? হয়তো কোনো অভাবে পড়েই এই কাজ করছে। তাই আমি ওকে জিজ্ঞেস করলাম, তোমার বাড়িতে কে কে আছে? ছোট বোন আর মা। বাবা অনেক আগেই মারা গেছেন। তুমি পড়াশোনা করো? হ্যাঁ, এইখানের একটা প্রাইমারি স্কুলে পড়ি, কিন্তু মা অসুস্থ হওয়ায় অনেক দিন যাওয়া হয় না। মা অসুস্থ হওয়ায় খাবার টাকাটা জোগাড় হয় না, তাই আমি এই কাজ করছি। সবগুলো ফুল বিক্রি করে কত টাকা পাবে? 300 টাকা। 300 টাকা দিলে খাবার হবে তোমাদের? কোনো মতে একদিন পার করে দিতে পারবো। তাহলে তোমার সব ফুলগুলো আমাকে দিয়ে দাও। আচ্ছা। আমি আমার পকেট থেকে 1000 টাকা বের করে ওকে দিলাম। ভাইয়া, আমার কাছে তো ভাঙতি নাই। ভাঙতি লাগবে না, ওই টাকাটা পুরোটাই তোমার। না ভাইয়া, আমি এত টাকা নিতে পারবো না, মা শুনলে বকা দিবে। না, তোমাকে বকা দিবে না। আর তুমি আমাকে ভাইয়া বললে, তাহলে আমি তোমার ভাই, আর ভাই হয়ে টাকাটা তোমায় আমি দিতেই পারি। এইটা না নিলে আমি রাগ করব। আচ্ছা। আমি ফুলের গুচ্ছ নিয়ে 2 ভাগ করলাম। তারপর
একবার ছেলেটিকে দিয়ে বললাম, এইটাও রাখো সাথে। আচ্ছা। তাহলে চলি, আবার পরে এক সময় তোমার সাথে দেখা করব। আচ্ছা ভাইয়া। আসলেই উনি খুব ভালো মানুষ, একদম মাটির মন। আমি এতক্ষণ বাচ্চাটির সাথে কথা বলছিলাম, তাই তিথির দিকে খেয়াল ছিল না। তাই বাইক স্টার্ট দিয়ে তিথিকে বললাম, সরি, কেন? তোমার দেরি হয়ে গেল আমার জন্য। না ঠিক আছে। আচ্ছা। তারপর আমি বাইক চালাতে লাগলাম। বাইক চালাতে চালাতে তিথিদের বাসার সামনে চলে আসলাম। তিথিকে বাইক থেকে নামিয়ে বিদায় জানিয়ে চলে আসলাম। আসার আগে সেই ফুলগুলো তিথিকে দিয়ে আসলাম। যদিও তিথি বলছিল ওদের বাসায় যেতে, তবুও আমি বললাম আমার একটা কাজ আছে, তাই আর কিছু বলেনি। যার বাইকে আসলি ছেলেটি কে? মা, তোমাকে বলেছিলাম না, সেই ছেলেটিও। ও আচ্ছা, তা তোর ভর্তির কি খবর? মা, আমি চান্স পেয়েছি, এই সামনের মাসেই চলে যেতে হবে। ও আচ্ছা। মা, তুমি মন খারাপ করো না, আমি তো আবার কিছুদিন পর চলে আসব। আর প্রতিদিন তো তোমার সাথে ইমোতে কথা হবেই। আচ্ছা তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোকে খেতে দিচ্ছি। না মা, খাবার খাবো না, বাহির থেকে খেয়ে আসছি। আমি এখন রুমে গিয়ে রেস্ট নেই। আচ্ছা। ওই দিকেও আমি বাড়িতে গিয়ে রেস্ট নিচ্ছি আর তিথির কথা ভাবছি। এইবার তিথি, আমি তোমার মনে আমার জন্য জায়গা করে নিবই। আমার আর তোমার মাঝে আমি কাউকে আসতে দিব না। অনেক বেশি ভালোবাসি যে তোমায়, আমি ভালোবাসি। তাই তুমি শুধু আমার তিথি, তুমি শুধুই আমার। তোমার মনের মাঝে আমার জন্য জায়গা যে আমার করতেই হবে। তোমার মনে আমার জন্য সৃষ্টি করব ভালোবাসার, অনুভূতির। এইগুলো ভাবছিলাম। দেখতে দেখতে 1 মাস পেরিয়ে গেল। আমাদের আজকে যাওয়ার তারিখ। লন্ডনে আমাকে এগিয়ে দিতে মা, বাবা, আপু ও দুলাভাই আসছে। ও, আপনাদের তো বলা হয় নাই, আপুর নাম রবিনা আর দুলাভাই সালাউদ্দিন ভাই। আর তিথিকে এগিয়ে দিতে ওর সাথে ওর মা বাবা আসছে। তিথি আর আমার পরিবার একসাথে আছে এইখানে। তিথিকে দেখে আপু বলল, এটাই তিথি। আসলে আমি আর আপু বন্ধুর মতন, তাই আপুকে সব বলি। তোর পছন্দ আছে বলতে হবে, তবে তাড়াতাড়ি পটিয়ে ফেল, নাইলে দেখবি অন্য কারোর হয়ে যাবে। দুই ভাই বোন ফিস ফিস করে কি করছো? কিছু না, তোমার না জানলেও চলবে। আমার সমস্ত পরিবার এইখানে রয়েছে। তিথি গিয়ে আমার বাবা মাকে সালাম করলো, তারপর আমার পাশে এসে দাঁড়ালো নিজের ব্যাগটা নিয়ে। আমি দেখলাম তিথির আম্মু কান্না করছে। আসলে সন্তান যদি বাবা মার থেকে দূরে কোথাও যায়, তবে সবচেয়ে বেশি কষ্ট পায় মা। তিথির মা তিথিকে বলল, দেখে শুনে যাস মা, আর সেখানে গিয়ে ভালোভাবে পড়াশোনা করিস। আচ্ছা মা। আমার মেয়েটাকে একটু দেখে রেখো বাবা, তোমার সম্পর্কে অনেক শুনেছি ওর কাছ থেকে। জি আন্টি, আমি যথেষ্ট চেষ্টা করব। আচ্ছা বাবা। তারপর আমিও তিথি সেখান থেকে সবাইকে বিদায় দিয়ে আমরা ইমিগ্রেশন থেকে সবকিছু বুঝে নিয়ে প্লেনে উঠে পড়লাম। প্লেনে আমার আর তিথির সিট একসাথে। প্লেনে বসে আছি, তখন বলল, সবাই নিজ নিজ সিট বেল্ট বেঁধে নিন। তাই আমিও তিথি নিজেদের সিট বেল্ট বেঁধে নিলাম। তিথির সাথে গল্প করলাম অনেকক্ষণ। তারপর খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম নিজের সিটে। 2 দিন পর আমরা লন্ডন গিয়ে পৌঁছালাম। আমার জানা নেই বাংলাদেশ থেকে লন্ডন যেতে কতদিন লাগে, তাই 2 দিন বসিয়ে দিলাম। আমরা প্লেন থেকে নেমে ইমিগ্রেশন থেকে সবকিছু বুঝে নিয়ে তারপর সেখান থেকে বেরিয়ে একটা ট্যাক্সি নিলাম। ট্যাক্সিটা আমাদের একটা বাড়ির সামনে নামিয়ে দিল। আমি ট্যাক্সি ড্রাইভারকে সেখানকার টাকা দিয়ে বিদায় করলাম। তারপর আমিও তিথি সেই বাড়ির ভিতরে প্রবেশ করলাম। বাড়ির ভিতরটা মোটামুটি সুন্দর। আসলে আমি আগে থেকেই এই বাড়িতে রুম বুক করে রেখেছিলাম। আমি বাড়ির ভিতরে প্রবেশ করে বাড়ির মালিকের কাছে গেলাম। তিনি আমাদের রুমটা দেখিয়ে দিলেন। সেইখানে 2টা বেডরুম, একটা ডাইনিং রুম, একটা রান্নাঘর, 2টা বাথরুম। তারপর আমাদের ফ্ল্যাটটা দেখিয়ে দিয়ে বাড়ির মালিক চলে গেলেন। আমি তিথিকে বললাম, তোমার যে রুমটা পছন্দ হয় তুমি নিতে পারো। ধন্যবাদ। তিথি একটা রুমে চলে গেল, আমিও আরেকটা রুমে চলে আসলাম। আমি রুমে গিয়ে ব্যাগ থেকে কাপড় বের করে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে আইসা নিজের রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপর অনেক ক্লান্ত লাগছিল, তাই ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো তিথির ডাকে। আসলে দরজা খোলা রেখেই ঘুমিয়ে গিয়েছিলাম। তিথি, তুমি এইখানে? কিছু লাগবে? না মানে একলা একলা রুমে ভালো লাগছিল না, তাই আপনার রুমে আসলাম। দেখি আপনি ঘুমাচ্ছেন। প্রথমে ভেবেছিলাম ডাকবো না, কিন্তু একলা একলা ভালো লাগছিল না, তাই ডাক দিলাম। সরি।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি এইখানে বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম ওর কাছে। তারপর ওকে বললাম, কি সাহায্য করতে পারি আমি তোমার? রুমে একা একা বসে ভালো লাগছে না, চলুন না বাইরে কোথাও ঘুরে আসি। আর তাছাড়া কালকে ভর্তি হয়ে গেলে পড়াশোনা এর একটা চাপ পড়ে যাবে, তখন ঘুরতে অতটা ভালো লাগবে না। আচ্ছা তুমি তোমার রুমে গিয়ে রেডি হও, আমিও রেডি হয়ে নিচ্ছি। আচ্ছা। তিথি ওর রুমে চলে গেল। আমি জামা কাপড় পরে রেডি হয়ে নিলাম। তারপর তিথিকে ডাকতে গেলাম। তিথি বলল 5 মিনিট লাগবে। আমি অপেক্ষা করছি। অপেক্ষা করতে করতে 30 মিনিট পেরিয়ে গেলে তিথি আমার সামনে আসে। আমি ওকে দেখে হা করে তাকিয়ে আছি। তিথি আমার কাছে এসে বলল, কি দেখছেন এভাবে? ওর কথায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলাম। না ইয়ে ইয়ে মানে কিছু না। আচ্ছা, আমাকে কেমন লাগছে? ওর দিকে তাকিয়ে বললাম, পরীর মতো। সত্যি? হুম। তারপর আমি তিথিকে নিয়ে ঘুরতে লাগলাম। একটা পার্কে গেলাম আমরা। সেখানে অনেক মানুষ আছে, তবে লাভার্সের সংখ্যাই বেশি। আমরা দুজনে গিয়ে পার্কের একটা বেঞ্চে বসলাম। দুজনে বসে সেইখানে কিছুক্ষণ গল্প করলাম। গল্প করতে করতে বিকাল থেকে সন্ধ্যা হয়ে আসলো। তাই আমি আর তিথি বাসায় ফিরে যাচ্ছি। বাসায় ফেরার আগে একটা রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে কিছু খাবার রাতের জন্য কিনেও নিলাম, কারণ রাতের খাবার বানানো হয় নাই। সেই জন্য বাসায় ফিরে তিথির রুমে চলে গেল, আর আমি আমার রুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে কিছুক্ষণ ফেসবুকিং করলাম। রাত 2-3টা, বাংলাদেশ সময় 11টা PM। তখন তিথি বলল, খাবার খেতে আসুন। আচ্ছা তুমি যাও, আমি আসছি। একটু পর খাবার খেতে গেলাম। সেখানে গিয়ে দেখি তিথি সব খাবার রেডি করে রাখছে। আমিও হাত ধুয়ে বসে পড়লাম খাবার খেতে। আমি খাবার খাওয়া শেষে তিথিকে বললাম, সপ্তাহে আমি 3 দিন রান্না করব, আর 4 দিন তুমি রান্না করো প্লিজ। আপনি যে রান্না করবেন, আপনি রান্না জানেন? একজন বুয়া রাখবো, সে রান্না করবে। দরকার নেই, আমিই করব। আপনি শুধু বাজার করে আনবেন, আর মাঝে মাঝে আমাকে একটু সাহায্য করবেন। আমি মনে মনে খুশি হলাম, কারণ বিয়ের আগে কজন মানুষ পারে তার ভালোবাসার মানুষটির হাতে রান্না প্রতিদিন খেতে। আর আমার কষ্টটাও একটু দূর হবে, তোমার কষ্ট হবে অনেক। না, আমি পারবো। আমি বাড়িতে থাকতে মাঝে মাঝে আম্মুর সাথে রান্না করতাম। ও আচ্ছা, গুড নাইট। গুড নাইট। তারপর আমি আমার রুমে আইসা দরজা বন্ধ করে ঘুমিয়ে গেলাম। সকালে অ্যালার্মের শব্দে ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর তিথিকে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ভার্সিটিতে পৌঁছে আমি ভার্সিটির হেডের সাথে কথা বলে আমাদের ভর্তি কনফার্ম করলাম। তারপর আমিও তিথি ভার্সিটির ক্যাম্পাসটা ভালো করে ঘুরে দেখতে লাগলাম। অসাধারণ সুন্দর এই ভার্সিটির ক্যাম্পাসটা। যদিও আমারও তিথির আলাদা আলাদা ক্লাস, তবু সময় একই। তাই আমি এক ক্লাস করে বেরিয়ে পড়লাম। একজনের সাথে বন্ধুত্ব করলাম, ওর নাম রাহুল। ও আসলে ভারতীয়, তবে বাংলা বলতে পারে। এইখানে খুব কম সংখ্যক বাঙালি পড়ে। আমি আর রাহুল এই অল্প সময় ক্লোজ হয়ে গেছি। তাই দুজনে মিলে ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিলাম। তখনই তিথি আসলো, আমাদের কাছে এসে বলল, ক্লাস থেকে গল্প হচ্ছে এখানে? না আসলে ক্লাস করতে ভালো লাগছিল না, তাই ওর সাথে গল্প করছিলাম। ও কে রে দোস্ত? ওর নাম তিথি, আমাদের এক ক্লাস নিচে পড়ে। ও আচ্ছা। তখন একটা মেয়ে আইসা রাহুলের কান ধরে মোচড় দিল। রাহুল পিছে ফিরে মেয়েটিকে দেখে বলল, আহ, ছাড়ো লাগছে রিমি, ছাড়ো বলছি। আচ্ছা, ছাড়লাম। এখন বলো, এইখানে কি? এই, ওর সাথে আজকে বন্ধুত্ব হলো, তাই একটু গল্প করছিলাম। তা আমার সাথে ওদের পরিচয় করে দিবে না? এ হলো তানভীর, আর তানভীরের হলো আমার ইয়ে। বুঝতে পারছি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। এ হলো তিথি, ও আমাদের ফ্রেন্ড। আজ থেকে আমরা 4 জন ফ্রেন্ড। ওকে? ওকে। তানভীর, তুই একটু ওই দিকটায় চল, তোর সাথে কথা আছে। আচ্ছা চলো। এই, তোরা দুজন কোথায় যাস? এই সামনে মাত্র 2 মিনিট পর চলে আসবো। আচ্ছা, তাড়াতাড়ি চলে আসিস। ওকে। আমরা রিমি ও তিথির থেকে একটু দূরে গেলে রাহুল আমাকে বলল, তুই তিথিকে ভালোবাসিস, এম আই রাইট? কিন্তু ওকে বলিস না প্লিজ। ওকে। এখন চল ওদের কাছে যাই।
তারপর আমরা চারজন অনেক ভালো বন্ধু হয়ে গেলাম। এইভাবে কাটতে লাগলো আমাদের বন্ধুত্বের দিনগুলো। ভালোই কাটছে দিন। আর আমি দিন দিন তিথিকে আরো বেশি ভালোবেসে ফেলেছি। দেখতে দেখতে পেরিয়ে গেল 3টি বছর। সামনেই আমার অনার্স লাস্ট ইয়ারের পরীক্ষা। তাই ভাবলাম তিথিকে প্রপোজ করব। কালকে রাহুল আমাকে হেল্প করবে কিছুটা। এই 3 বছরের মাঝে তিথির মাঝেও অনেক পরিবর্তন আসছে। কি পরিবর্তন আসছে শুনবেন তাহলে? শুনেন। আমি কোনো মেয়ের সাথে কথা বললে বা কোনো মেয়ের দিকে তাকালে আমাকে অনেক বকা দেয়। আবার আমি কোনো মেয়ের সাথে কথা বললে তো সেদিন আমার সাথে কথাই বলে না। আমার এফবি থেকে সমস্ত মেয়েকে ব্লক করে দিছে, শুধুমাত্র আপু আর ওর আইডি বাদে। আমি এই থেকে বুঝলাম তিথি আমাকে ভালোবাসে। তাই কালকে ওকে প্রপোজ করব। তবে এইবার আর প্র্যাকটিস করলাম না, কারণ আগের বার প্র্যাকটিস করতে করতে আমি বাস খাইছি। সো এইবার ডাইরেক্ট প্রপোজ করব। আর অন্যদিকে তিথি, আচ্ছা, ও কি বুঝে না আমি ওকে ভালোবাসি? ওকে যে অনেক ভালোবেসে ফেলেছি, তাই জন্য অন্য কারোর সাথে ওকে সহ্য করতে পারি না। ভালোবাসি তাই ওর পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না। ওর পাশে শুধু আমি থাকতে চাই। ওর নিঃশ্বাসে বিশ্বাসে ওর সবকিছু ঘিরে আমি থাকতে চাই, কারণ ও যে আমার সবকিছু ঘিরে রয়েছে। এই 3টি বছর আমার মন প্রাণ জুড়ে যে তানভীর আর তানভীরই রয়েছে। ওকে ছাড়া একটা দিন তো থাকতে পারি না। আচ্ছা, ও যদি ওর পরীক্ষার পর এখান থেকে চলে যায়, তাহলে আমি কাকে ঘিরে বাঁচবো? না, কিছুদিনের মাঝে ও আমাকে প্রপোজ না করলে আমি আমার মনের কথাগুলো বলবো। আমি যে ওকে আবেগ দিয়ে নয়, বরং মন থেকে ভালোবাসি সেটা বলবো। একটা মেয়ে হয়ে নির্লজ্জের মতো ওকে ভালোবাসি কথাটা বলবো। ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য না হয় এইটুকু করলাম। এইগুলো ভাবতে ভাবতে তিথিও ঘুমিয়ে গেল। আর আরিয়ানও। দুই দিকে দুটি মন শুধু একটা জিনিসই চায়, শুধু ভালোবাসা। তাদের দুটি মন মিলেমিশে হতে চায় একাকার। ভালোবেসে হারিয়ে যেতে চায় তাদের দুজনের দুটি মন। এখন অপেক্ষা একটি এমন দিন বা সময়ের যখন তারা একে অপরের মনকে বুঝে ভালোবাসবে, সবকিছু ভুলে আপন করে নিবে দুজন দুজনকে। হয়তো কালকে সেই বিশেষ দিনটি আসবে তাদের জীবনে। হয়তোবা কালকে তাদের জীবনের আলো অন্ধকার অধ্যায়ের সূচনা হবে। কি হবে তা জানার জন্য সাথেই থাকুন। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। সরি, আগের চেয়ে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই গল্পের ছেলেটার নাম পাল্টে দেওয়া হয়েছে। একজন রিকোয়েস্ট করেছে তানভীর নামটা চেঞ্জ করে আরিয়ান নামে দিতে। হয়তো সবকিছু ভুলে আপন করে নিবে দুজন দুজনকে। যাই হোক, গল্পে ফেরা যাক। সকালবেলা তিথি ও আরিয়ান মানে আমি দুজনেই রেডি হচ্ছি। আজকে দুজনেই অনেক সুন্দর করে সাজগোজ করছে। সাজগোজ শেষ হলে আরিয়ান তিথিকে ডাকতে ও রুমে গেল। আসতে পারি? আসো। তিথি রুমে গিয়ে তিথিকে দেখে যেন ওর হুঁশ হারিয়ে ফেলল। ও মনের অজান্তে বলে দিল, জানি না কি দিয়ে বানিয়েছে তোমায় বিধাতা, এত সুন্দর কেন তুমি? আরিয়ানের কথা শুনে তিথি তো লজ্জায় শেষ। তবে এইটুকু বলে আরিয়ান নিজেকে সামনে নিয়ে বলে, সরি, আর লজ্জা পেতে হবে না, এখন চলো। এতক্ষণ তিথি আরিয়ানকে খেয়াল করেনি, তবে এখন তিথি আরিয়ানের দিকে তাকিয়ে দেখল আরিয়ানকেও আজকে অনেক সুন্দর লাগছে। কোনো সিনেমার হিরোর চেয়ে কম লাগছে না। আরিয়ান সে এক পলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে দেখল, তারপর নিজেই হুঁশ থেকে ফিরে আরিয়ানের সাথে যেতে শুরু করলো। তারা বাসার বাইরে আইসা একটা ট্যাক্সি নিল। ট্যাক্সি নিয়ে তারা একটা নিরিবিলি পরিবেশে চলে আসলো। আরিয়ান তিথিকে ট্যাক্সি থেকে নামিয়ে ট্যাক্সি ড্রাইভারকে টাকা দিয়ে বিদায় জানিয়ে দিল। ট্যাক্সি ড্রাইভার চলে গেল। তখন তিথি বলল, আমরা এখানে কেন আসলাম? আমাদের না ভার্সিটিতে যাওয়ার কথা? কিছুক্ষণ পর যাব। এখন আমার সাথে এখানে একটু হাঁটবে? আচ্ছা চলুন। তিথি ও আরিয়ান পাশাপাশি হাঁটছে আর চারদিকটা দেখছে। চারদিকে গাছপালায় ভরপুর। ইচ্ছে করছে তিথির হাত দুটো ধরে হাঁটতে, কিন্তু সাহস পাচ্ছে না। অপরদিকে তিথিও মনে মনে ভাবছে, ইস, এই রোমান্টিক পরিবেশ, আরিয়ান যদি আমার হাত দুটি ধরে হাঁটতো। তারা হাঁটতে হাঁটতে একটা ঝিলের কাছে চলে আসলো। এই জায়গাটা আরো অনেক সুন্দর, তাই তিথি এক ধ্যানে পরিবেশের চারপাশটা উপভোগ করছে। হঠাৎ আরিয়ান বলে উঠল, তিথি, আমি তোমাকে কিছু বলতে চাই। জানি না কথাটি তুমি কিভাবে নিবে। কি এমন কথা? আগে বলো, কথাটি শুনে তুমি আমার সাথে বন্ধুত্ব নষ্ট করবে না? আমরা এখন যেমন বন্ধু আছি, আগামীতেও এমন বন্ধু থাকবো। আচ্ছা। আরিয়ান তিথির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল।
ও তিথির পেছন থেকে একটা গোলাপ ফুল তিথির দিকে এগিয়ে দিয়ে বলল, তিথি, তোমায় যেদিন প্রথম দেখেছিলাম সেদিন থেকেই তোমায় ভালোবেসে ফেলেছি। জানি না তোমার ওই চোখে কি আছে, তবে তোমার ওই চোখের মায়ায় পড়ে গেছি। তিথি, তোমায় অনেক বেশি ভালোবেসে ফেলেছি, বড্ড বেশি ভালোবেসে ফেলেছি তোমায়। আমিও তোমায় অনেক ভালোবাসি। হয়তো প্রথম দিকে তোমায় বন্ধু ছাড়া অন্য কিছু ভাবতাম না, তবে এই 3টি বছরে তোমায় অনেক বেশি ভালোবেসে ফেলেছি। একটু জড়িয়ে ধরবে আমায়? বলতে দেরি সাথে সাথেই তিথি আরিয়ানকে জড়িয়ে ধরলো। আরিয়ানও তিথিকে জড়িয়ে ধরলো। দুজন যেন ভালোবাসার প্রথম অনুভূতিকে অনেক ভালোভাবে উপভোগ করছে তারা। এই ভালোবাসা যেন চলতেই থাকবে অনন্তকাল, তাতে থাকবে না কোনো বাধা। আর যদি কোনো বাধা আসেও, সেই বাধা যেন তাদের কাছে কোনো বাধাই নয়, কারণ প্রেম যে অমর, ভালোবাসার শক্তি সম্পর্কে কেই বা না জানে। অনেক ভালোবাসার জন্য দিয়ে গেছে প্রাণটা পর্যন্ত, তাদের ভালোবাসাও তেমনই। সে যাই হোক, আর বেশি বলবো না, গল্পে ফেরা যাক। হঠাৎ তিথি আরিয়ানকে নিজের থেকে ছাড়িয়ে তিথি বলল, যাও, তোমার সাথে কথা বলবো না। এতদিন লাগলো প্রপোজ করতে? আহা, রাগ করছো কেন? আসলে আমি তোমাকে অনেক আগে প্রপোজ করতে গিয়েছিলাম, কিন্তু সেদিন পারিনি। কেন? কারণ সেই দিন তুমি আবির ভাইয়াকে প্রপোজ করছিলে। যদিও আবির ভাইয়া না করে দেওয়ার পরে প্রপোজ করতে পারতাম, তবুও করিনি। কারণ তখন তোমার একটা ভালো বন্ধুর দরকার ছিল, যে তোমার মনের অবস্থা বুঝে তোমায় ভালো উপদেশ দিতে পারবে। তাই আমি সেই ভালো বন্ধু হয়েই তোমার সামনে গেলাম। এতদিন নিজের মাঝে ভালোবাসাটাকে রেখে শুধু তোমায় মন থেকে ভালোবেসে গেছি। আর আজকে অবশেষে তুমি আমার ভালোবাসার পূর্ণতা পেল। লাভ ইউ তিথি। লাভ ইউ টু। আমি বুঝলাম তিথির মন খারাপ হয়েছে আমার এই কথাগুলো শুনে, তাই তিথিকে বললাম, এই, মনটা খারাপ করে রেখেছো কেন? তুমি শুধু আমায় ভালোই ভেসে গেলে, নিজের মাঝে কষ্টগুলো চাপা রেখে দিয়েছিলা, আর আমি সেটা বুঝতেই পারি নাই। সরি। ঠিক আছে, এখন কান্না বন্ধ করো। আমার তোমার কান্না করতে দেখলে অনেক কষ্ট হয়, আর যেটা ভাগ্যে লিখা আছে সেটাই হবে। তবে একটা কথা কি জানো, যত বাধাই আসুক, এই জন্মে তুমি আমার। আচ্ছা, তুমি আমায় ভালোবেসে গেলে, অথচ একবারও ভাবলে না যদি আমি তোমাকে না ভালোবেসে অন্য কাউকে ভালোবাসতাম, অন্য কোথাও আমার বিয়ে হয়ে যেত তখন? এটা আমি কখনো ভাবিনি, কারণ ভালোবাসি তাই বিশ্বাস ছিল তুমি আমাকে একদিন ভালোবাসবে। আর ভালোবাসি তাই তোমার কাছে আছি, তোমায় সব সময় চোখে চোখে রেখেছি। এতটা ভালোবাসো আমায়? হুম, নিজের থেকেও বেশি। আচ্ছা, তোমার তো কিছুদিন পর পরীক্ষা শেষ, তখন তো তুমি দেশে চলে যাবে, তখন আমার কি হবে? কেন আমি দেশে যাব? আমি আমার রানীর কাছেই থাকবো সব সময়। পড়াশোনা শেষ হলে এখানে একটা জব করব। আর তোমার পরীক্ষা 1 বছর পর যখন শেষ হবে, তখন দুজনেই দেশে গিয়ে বিয়ে করে নিব। আচ্ছা, এখন বাসায় যাই, চলো। আজ আর ভার্সিটিতে যাব না। আচ্ছা। তারপর আরিয়ান ও তিথি দুজনেই একটা ট্যাক্সি করে বাসায় আসলো। বাসায় এসে তারা খাবার খেয়ে অনেক গল্প করলো। ভালোই কাটছে তাদের দিন। এর মধ্যে আমার পরীক্ষা শেষে রেজাল্টও দিয়ে দিয়েছে। আমি মোটামুটি ভালো রেজাল্ট করলাম, আর কিছুদিন পর একটা চাকরিও পেয়ে গেলাম। আমার চাকরি হওয়ায় তিথি অনেক খুশি হয়েছে। এখন আরিয়ান ও তিথি একে অপরকে ছাড়া কিছু ভাবতে পারে না। তারা যেন এক গভীর ভালোবাসার মায়াজালে আবদ্ধ। তারা যেন ভালোবাসার দুটি পাখি। থাক না তারা তাদের মতো ভালোবাসার দুটি পাখি হয়ে। তাদের ভালোবাসা নিয়ে এইবারে গল্পে ফেরা যাক। তাদের মধ্যে চলতে থাকে ভালোবাসা, খুনসুটি, সম্পর্কের মান অভিমান। তবে তাদের মধ্যে ছিল না ভালোবাসার মানুষটির প্রতি কোনো অভিমান অবহেলা। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। তিথির পরীক্ষা শেষ হইয়া গেল। তিথি ভালো রেজাল্ট করে পাশ করেছে। আর আরিয়ান যে কোম্পানিতে চাকরি করত, সেই কোম্পানি বাংলাদেশে একটা ব্রাঞ্চ চাকরি নিয়েছে। অবশ্য কোম্পানির চেয়ারম্যান তাকে হেল্প করেছে, কারণ তিনি আরিয়ানের মতো একজনকে হারাতে চান না। আজ তিথি ও আরিয়ান দেশে ফিরছে। তাদের জন্য অপেক্ষা করছে তাদের ফ্যামিলির সব সদস্যরা ও কিছু বন্ধু। ফ্লাইট বাংলাদেশের বিমানবন্দরে অবতরণ করলে কিছুক্ষণ পর আরিয়ান ও তিথি ইমিগ্রেশন থেকে আরিয়ান ও তিথি তাদের জিনিসগুলো বুঝে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তারা বাহিরে আসতেই তাদের ফ্যামিলির লোকজন তাদের ঘিরে ধরে। আরিয়ানের আম্মু আরিয়ানকে কাছে এসে জড়িয়ে কান্না করে দেয়। আসলে মা তো, তাই আরিয়ানের আব্বু আম্মু আরিয়ানকে ভালো মন্দ জিজ্ঞেস করে, আর তিথিকেও জিজ্ঞেস করে সে কেমন আছে।
আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি। তা বাবা, তোমাদের সেখানে কোনো অসুবিধা হয়নি তো? না আঙ্কেল। আচ্ছা, ওরা এখানে দাঁড়িয়ে থাকবে নাকি ওরা এসেছে ওদের বাসায় নিতে হবে তো? চলুন। তারপর আরিয়ানকে নিয়ে আরিয়ানের বাবা মা সেখান থেকে চলে আসে, আর তিথিকে নিয়ে তিথির বাড়ির লোক তিথিদের বাড়িতে চলে যায়। বাড়িতে আসতে আসতে বিকাল হয়ে যায়। আমি বাড়ির ভিতরে যেতেই আপু বলল, কি রে ভাই, এই বোনটাকে ভুলে গেলি? তোমাকে ভুলি কিভাবে? তুমি তো আমার জানের আপু। হয়েছে, এখন যা, ফ্রেশ হয়ে নিচে আয়। কতদিন পর বাড়িতে আসলি? আচ্ছা, তিথির সাথে তোর সেটিং হয়েছে? তাহলে আমাকে ট্রিট দিতে হবে। ট্রিট দিতে পারবো না, তবে তোকে তোর জন্য আনা জিনিসগুলো দিব। আচ্ছা, তাহলে ফ্রেশ হয়ে নিচে খেতে আয়। আচ্ছা। তারপর আমি আমার রুমে চলে আসলাম। রুমে আইসা ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিচে খেতে গেলাম। আজ আবার অনেক দিন পর আব্বু আম্মুর ও আপু দুলাভাইয়ের সাথে একসাথে খাবার খাচ্ছি। সে যে এক আলাদা অনুভূতি, মনের মাঝে যেটা প্রকাশ করতে আমি কোনো বইয়ের ভাষার মতো করতে পারবো না। খাবার শেষে আব্বু আম্মুর সাথে অনেকক্ষণ গল্প করলাম, আর সেখান থেকে আনা জিনিসগুলো তাদের দিলাম। তারপর আমার রুমে চলে আসলাম। রুমে আইসা তিথিকে ফোন দিলাম। তিথি ফোন রিসিভ করলে, হ্যালো তিথি। কলিজা বলো। কি করো? খাবার খাইছো? তুমি খাইছো কলিজা? কি করো? শুয়ে শুয়ে আমার কলিজার সাথে কথা বলি। তারপর তিথির সাথে অনেকক্ষণ কথা বলে বললাম, তিথি কালকে বিকালে নদীর পাড়ে আসো, তুমি আর আমি গল্প করব, আর তোমাকে দেখতে ইচ্ছে করছে অনেক। আগেই ভালো ছিল, দুজন দুজনকে সারাদিন দেখতে পারতাম, তাই না? আচ্ছা, ঘুমিয়ে পড়ো। আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে। আচ্ছা। তারপর ফোন রেখে ঘুমিয়ে গেলাম। আর আমার চাকরিতে জয়েন করতে হবে 7 দিন পর, তাই এই 7 দিন ঘুরে বেড়াবো। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। তখন আরিফা বলল, রুবিনা আপুর আর দুলাভাইয়ের 5 বছরের মেয়ে। মামা, আমাকে আমার জন্য আনা জামা কাপড় আর চকলেট গুলো দাও। আমি তো তোমার জন্য কিছু আনিনি। আরিফাকে কোলে নিয়ে ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, তোমার মামা তোমার জন্য অনেকগুলো চকলেট আর তোমার জন্য জামা কাপড় এনেছে। সত্যি? কোথায় ওগুলো বলো? তোমার আম্মুর কাছে দিয়েছি, তার কাছ থেকে নিয়ে নিও। আরিফা আমার কপালে একটা চুমু দিয়ে আচ্ছা বলে চলে গেল। আমি নাস্তা শেষ করে আমার পুরনো কলেজের হারামি বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম। আমি সেখানে গিয়ে দেখি আমার বন্ধুগুলো আগে থেকেই বসে আছে। আমি ওদের কাছে গিয়ে, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। তা কেমন আছো? ভালোই। তারপর ওদের সাথে অনেকক্ষণ গল্প করছি। তখন হাবিব বলল, বন্ধু তিথির কি খবর? তোদের সেটিং হয়েছে? রে, সে তো 1 বছর ধরে আমরা দিব্যি প্রেম করে বেড়াচ্ছি। কি 1 বছর ধরে প্রেম করছিস আর আমাদের জানালি না? সরি রে, তোদের নম্বর ছিল না। আচ্ছা, এখন ট্রিট দে। আচ্ছা। তারপর আর কি, পকেট থেকে 3000 টাকা গায়েব। ওদের ট্রিট দিয়ে গল্প করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিলাম। তারপর এক ঘুম দিলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে নদীর পাড়ে চলে গেলাম। নদীর পাড়ে গিয়ে দেখি তিথি আগে থেকে বসে আছে। আমি গিয়ে পিছন থেকে ওর চোখ ঢেকে ধরলাম। তখনও বলল, আমি জানি এটা আমার কলিজা, এখন ছাড়ো। কি করে বুঝলে? অন্তরের অনুভূতি থেকে। তাই? তারপর আমি আর তিথি পাশাপাশি নদীর পাড়ে বসে একসাথে গল্প করছি। সে কি অনুভূতি বলে বোঝানো যাবে না। যারা প্রেমিক প্রেমিকা তারাই একমাত্র সেই অনুভূতি প্রকাশ করতে পারবে। আমি আর তিথি গল্প করছি আর আমাদের ভবিষ্যৎ নিয়ে কল্পনা করেছিলাম। তখন কেউ পিছন থেকে আমার কলার ধরে টান দিল। আমি পিছনে ফিরে দেখি আবির ভাই। আমি আবির ভাইকে বললাম, আবির ভাই কলারটা ছাড়ুন। কলার ছাড়বো না, তুই কি করবি? ভাই কলার ছাড়ুন, না হলে ভালো হবে না। আমি কলার ছড়িয়ে নিয়ে বললাম, ভবিষ্যতে এইরকম কিছু করার চেষ্টা করবেন না। ভাগ্যিস আপনি আমার বড় ভাই, তাই রেসপেক্ট করছি। যদি কিছু করি তবে কি করবি? মারবি আমায়? এটা বলে আমায় একটা থাপ্পড় দিল। তখনই তিথি আসে। আবির ভাইয়ার গালে একটা থাপ্পড় বসিয়ে বলে, কোন সাহসে আপনি ওর গায়ে হাত দিলেন? ও তোমার সাথে বসেছিল তাই। ও আমার সাথে বসে থাকলে আপনার সমস্যা কি? আমি আরিয়ানকে ভালোবাসি।
আর আরিয়ানও আমায় ভালোবাসে, তাই আমরা যা করি। তাতে আপনার কি? আমিও তোমার ভালোবাসি। ভালোবাসেন সেটা কখনো সম্ভব না মিস্টার আবির। এই জীবনে তিথি শুধু আরিয়ান, আর আরিয়ান শুধুই তিথির, বুঝলেন? আর আপনি ভালোবাসার কিছু বোঝেন? আজ পর্যন্ত কত মেয়ের অভিশাপ আপনার গায়ে লেগেছে তা খেয়ে জানে। আর আমার পক্ষে আপনাকে ভালোবাসা কখনো সম্ভব না। আমি তিথির কথাগুলো শুনে অনেক খুশি হলাম, তাই আবির ভাইকে আর কিছু বললাম না। কিছুক্ষণ পর আবির ভাই বলল, তোদের আমি এক হতে দিব না, দাঁড়া, তোদের আমি আলাদা করেই ছাড়বো। এইটা বলেই তিথি আমাকে জড়িয়ে ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও আরিয়ান, সব আমার জন্যই হয়েছে। না, এতে তোমার কোনো দোষ নাই। আর সন্ধ্যা হয়ে গেছে, চলো বাসায় যাই। আর আজকে যা ঘটলো ভুলে যাও, আর আমাদের আলাদা কেউ করতে পারবে না। তারপর আমি তিথিকে ওর বাসায় পৌঁছে দিয়ে আমার বাসায় চলে আসলাম। রাতে খাবার খেয়ে তিথির সাথে কথা বলে ঘুমিয়ে গেলাম। ও, আপনাদের তো বলাই হয়নি, এই কয়েকদিনে বাবা মাও জেনে গেছে আমি আর তিথি একে অপরকে ভালোবাসি। তাই তারা ঠিক করেছে কিছুদিন পরে আমার আর তিথির বিয়ের কথা বলবে তিথির বাবা মায়ের সাথে। সকালে তিথি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে বসে। তখন তার আব্বু বলে, তিথিমা, আমি আর তোর মা ভেবেচিন্তে তোর সাথে আবিরের বিয়ে ঠিক করেছি। তোর মামা কল করে তোদের বিয়ের কথা বলল, আমিও আর না করতে পারলাম না। তাছাড়া আবির বলল তোরা নাকি একে অপরকে ভালোবাসিস, আর আমিও ভেবে দেখলাম আবির দেখতে শুনতে ভালো, আর ভালো ছেলে আশা করি। এই বিয়েতে তোর মত আছে। এই কথা শোনা মাত্র তিথি সেখান থেকে উঠে চলে আসলো মন খারাপ করে। আমার মেয়েটা মনে হয় লজ্জা পেয়েছে। ওর মুখ দেখে আমার কিন্তু তা মনে হলো না। তাহলে তিথিকে গিয়ে জিজ্ঞেস করো। তবে এই বিয়েতে ওর রাজি থাকা চাই। আমি আবিরদের কথা দিয়ে ফেলেছি। আচ্ছা, আমি দেখি। আমি এখন কি করব? আমি তো আরিয়ানকে ভালোবাসি, আবিরকে না। আমি তো আরিয়ানকে ছাড়া বাঁচবো না। আমার প্রতি নিঃশ্বাসে যে এখন শুধু আরিয়ানের অস্তিত্ব খুঁজে পাই। না, আমি আরিয়ানকে ছাড়া অন্য কারো হাত ধরতে পারবো না। দরকার পড়লে এই জীবন আমি আর রাখবো না। কিন্তু আমি যে আরিয়ানকে ভালোবাসি সেটা বাবাকে জানাতে হবে। কিন্তু কিভাবে? কি হলো তিথি, তুই কি এই বিয়েতে খুশি না? তুইও তো আবিরকে ভালোবাসিস। না আম্মু, আমি আবিরকে না, আরিয়ানকে ভালোবাসি। জানো আম্মু, একসময় আবেগের বশে আবির ভাইকে ভালোবাসতাম ঠিকই, কিন্তু সেটা আবেগ ছিল। আমি আবির ভাইকে একদিন প্রপোজও করেছিলাম, কিন্তু সেদিন কি করেছিল জানো? সেদিন সে আমাকে অপমান করে তার গার্লফ্রেন্ড মিলে সারা ভার্সিটির সামনে। সেদিন আমার বুকটা চিরে অনেক কান্না আসছিল, কিন্তু সেই কান্না দেখার মতো কেউ ছিল না সেই সময়। সেই সময় দরকার ছিল আমার ভালো একজন বন্ধু, সে আমাকে একটু সান্ত্বনা দিবে। কিন্তু এমন কেউ আমাকে সান্ত্বনা দিতে আসেনি। সেদিন অনেকবার ভেবেছিলাম এই জীবনটা আমি শেষ করে দেব, কিন্তু পারিনি। সেদিন আমার পাশে বন্ধুর মতো একজনকে পেয়েছিলাম। সে কে জানো? হ্যাঁ, সে আমার ভালোবাসা আরিয়ান। সেদিন আমার কাছে ও শুধু বন্ধুই ছিল, কিন্তু ধীরে ধীরে ওর সাথে থাকতে থাকতে কখন যে ওকে মনের জায়গা দিয়ে দিয়েছি নিজেও জানি না। হ্যাঁ, ওর মতো এরকম সৎ মানসিকতার মানুষকে ভালো না বেশে আমি আর পারিনি। এখন আরিয়ান আমার প্রতিটা নিঃশ্বাস জুড়ে। আমি ওকে ছাড়া বাঁচবো না। জানো মা, আমি আবির ভাইয়ের সাথে অন্য কোনো মেয়েকে দেখলে সহ্য হতো, কিন্তু আরিয়ানের সাথে অন্য কোনো মেয়ে কথা বললে আমার অনেক কষ্ট হয় মা। তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো না, আমি আরিয়ানকে ছাড়া বাঁচবো না। আর জানো মা, আবির ভাইয়ের সাথে অনেক মেয়ের রিলেশন ছিল, আমি তাকে কিভাবে ভালোবাসি বলো মা। আর এই জীবনে আমি শুধু আরিয়ান, আমি এই জীবনে অন্য কারো হতে পারবো না। তিথির মা তিথির কথা শুনে কি বলবেন বুঝতে পারছেন না, তবুও বললেন, আচ্ছা দেখি, এমনিতেও আরিয়ান ছেলেটা অনেক ভালো। আর কাউকে কিছু বলতে হবে না, আমি সব শুনে নিয়েছি। আর তিথি, তুমি শুনে রাখো, আবিরের সাথে আর 4 দিন পর তোমার এঙ্গেজমেন্ট। তুমি রেডি থেকো। আর আজকালকার দিনে এরকম 2-3টা রিলেশন প্রত্যেকটা ছেলেরই থাকে। আর তুমি যদি এমন কিছু করো যাতে আমার মান সম্মান নষ্ট হয়, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। এই কথাগুলো বলে তিথির আব্বু চলে গেল। এই কথাগুলো শোনা মাত্র তিথির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল।
একদিকে তার জন্মদাতা পিতা, অন্যদিকে তার ভালোবাসার মানুষটি। এখন কাকে বেছে নিবে তিথি? তোর আব্বু এক কথার মানুষ, সে এই কথাই শেষ কথা। তোর আর আরিয়ানের ভালোবাসা যদি সত্য হয়ে থাকে তাহলে তোরা এক হবি। এইটা বলে তিথির আম্মু চলে গেল। তিথি বসে বসে কান্না করছে আর নিজের চুল নিজেই ছিটছে। এখন আমি কি করব? আমি আরিয়ানকে ঠকাতে পারবো না, আর না পারবো আমার জন্মদাতার সম্মান নষ্ট করতে। হে আল্লাহ, তুমি আমাকে পথ দেখাও না। আমি কিছু ভাবতে পারছি না। আরিয়ানকে একটা ফোন করে দেখি। আসসালামু আলাইকুম কলিজা। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে কলিজা, তোমার কণ্ঠ অন্যরকম লাগছে কেন? আমি এখন কিছু বলতে পারবো না। কালকে সকাল 9টায় নদীর পাড়ে চলে আসো, কথা আছে। আচ্ছা। সঙ্গে সঙ্গে তিথি ফোন কেটে দিয়ে বালিশে বুক গুজে কান্না করে দিল। আর অন্যদিকে আরিয়ান ভাবছে, কি এমন কথা হতে পারে যা ফোনে বলা যায় না? কোনো বিপদ হলো না তো? না না, আমি এসব কি ভাবছি? রাত পেরিয়ে সকাল হলো। তিথি নিদ্রাহীনভাবেই রাত পার করে দিল। আরিয়ানও টেনশনে অনেক রাত পর্যন্ত জেগেছিল, কিন্তু মধ্যরাতে ঘুমিয়ে পড়েছে। সে যাই হোক, সকাল 9টা বাজে। তিথি ও আরিয়ান দুজনেই দাঁড়িয়ে আছে নদীর তীরে। আরিয়ান তিথির চোখের দিকে তাকিয়ে দেখে তিথির চোখ দুটি ফুলে আছে। মনে হয় সারা রাত না ঘুমিয়ে কান্না করেছে। আরিয়ান, বাবা আমার বিয়ে ঠিক করেছে আবিরের সাথে। তুমি কিছু করো, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না, আর আমার স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। বাবা বলেছে এই বিয়ে না করলে আমি নাকি বাবার মরা মুখ দেখবো। তুমি কিছু করো। এইটা বলেই তিথি আমার বুকে মুখ গুজে কান্না করে দিল। কথাটা শোনার পর যেন আরিয়ানের সবকিছু থমকে গেছে। সে না পারছে তিথিকে সান্ত্বনা দিতে, না পারছে নিজেকে বুঝ দিতে। কি করেই বা পারবে? এত বছরের সম্পর্ক তাদের, সেই সম্পর্ক বিচ্ছিন্ন হলে, তিথি চলে গেলে সে কি নিয়ে বাঁচবে? না না, আমি তিথিকে ছাড়া বাঁচবো না। আরিয়ানের চোখ থেকেও অশ্রু নোনা জল গাল বয়ে গড়িয়ে পড়ছে। তবুও সে নিজেকে সামনে নিয়ে চোখের জল মুছে তিথিকে বলল, তিথি, তুমি কোনো চিন্তা করো না। এই জীবনে শুধু তুমি আমার আর আমি তোমার। তুমি যদি আমার না হও তবে আমি সব কিছু শেষ করে দিব। আর এটা আমাদের ভালোবাসার পরীক্ষা। এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতেই হবে। আচ্ছা, এঙ্গেজমেন্ট কত তারিখে? আর 3 দিন পরেই। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। তুমি টেনশন করো না। চলো তোমায় বাসায় পৌঁছে দেই, তারপর দেখি কি করা যায়। তবে তুমি মনে রেখো, তুমি আমার না হলে আমি জীবন শেষ করে দিব। এইরকম কথা মুখেও আনবে না। এখন চলো। তারপর আরিয়ান তিথিকে বাসায় পৌঁছে দিয়ে নিজেও নিজের বাসায় চলে আসলো। বাসায় আয়শা ভাবছে কি থেকে কি করা যায়। আমিও যে তিথিকে ছাড়া বাঁচতে পারবো না। সে যে আমার সব কিছু জুড়ে রয়েছে, তাকে পাবার জন্য সব কিছু আমি করতে পারি। সে যদি আমার না হয় তাহলে এ জীবন রেখে কী লাভ? তাকে আমি নিজের করে নিবই। কিন্তু কি করা যায়, কোথা থেকে শুরু করা যায়, কিছুই মাথায় আসছে না। না, আমাকে কিছু না কিছু তো ভেবেচিন্তে বের করতেই হবে। না ভেবে চিন্তে তো কিছু করতে পারবো না। তাহলে কি তিথি আমার হবে না? তিথি শুধু এই জন্মে আমার। তিথিকে পাওয়ার জন্য আমি সব কিছু করব, কিন্তু এখন কি করা যায়, কি করা যায় সেটাই ভাবছি, কিন্তু কিছুই মাথায় আসছে না। শুধু ভয় হচ্ছে তিথি যদি আমার না হয়, তিথি যদি আমার থেকে হারিয়ে যায়, তবে আমি কি নিয়ে বাঁচবো? আমি যে শেষ হয়ে যাব। কারণ তিথি যে আমার প্রতিটা নিঃশ্বাসে জড়িয়ে রয়েছে। আমাকে কিছু একটা করতেই হবে। আর 3 দিন পর ওদের এঙ্গেজমেন্ট, তার আগে কিছু একটা করতে হবে। এইগুলো ভাবছি। ভাবতে ভাবতে কখন যে দুপুর হয়ে গেল বুঝতে পারলাম না। দুপুরবেলা গোসল করে নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে তিথিকে চাইলাম। খাবার খেতে যাচ্ছি না দেখে কিছুক্ষণ পর আপু আসলো খাবার নিয়ে। আপু এসে বলল, কি রে ভাই, তুই খাবার খেতে আসলি না কেন? আর তোকে সকালবেলা বাহির থেকে আসার পর থেকে দেখছি তোর মন খারাপ। তুই মনে হয় কিছু নিয়ে টেনশনে আছিস, আমাকে বল। কেন আপু, আমার না অনেক কষ্ট হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। মনে হয় আমি তিথিকে হারিয়ে ফেলবো। আমি যে ওকে অনেক ভালোবাসি রে আপু, ওকে ছাড়া আমি কি করে বাঁচবো? কি, তিথিকে হারিয়ে ফেলবি মানে? কি হয়েছে খুলে বল আমাকে। তিথির এঙ্গেজমেন্ট ঠিক হয়েছে আবিরের সাথে। সবটা আমায় খুলে বলতো। আমি আপুকে প্রথম থেকে সবকিছু বললাম। আপু সবকিছু শুনে কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই চিন্তা করিস না, ভাগ্যে যদি তিথি তোর থাকে তাহলে তোর তিথি তোর কাছেই থাকবে। আচ্ছা, তুই না বললি আবিরের সাথে অনেক মেয়ের সম্পর্ক ছিল, অনেক মেয়ের মন ভেঙেছে ও।
তাহলে কেউ না কেউ তো আবিরকে অনেক ভালোবেসেছে, তাকে খুঁজে বের কর, তাহলে হয়তো বিয়েটা ভাঙা যেতে পারে। আর এখন কোনো চিন্তা না করে খাবারটা খেয়ে নিয়ে ভাব দেখাবি যেন সবকিছু পানির মতো লাগছে। এইটা বলেই আপু চলে গেল। আমি আপুর কথায় কিছুটা শান্তি পেলাম। আর হয়তো আমার মাথায়ও এঙ্গেজমেন্টটা আটকানোর কোনো প্ল্যান আসছে। তবে তার আগে পেট ভরে ভাত খেয়ে নেই, তাহলে মাথাটাও পেটটা শান্তি হবে আর প্ল্যানও মাথায় চলে আসবে। তারপর আমি খাবারটা খেয়ে নিলাম। খাবার খেয়ে আপুর বলা কথাটা নিয়ে ভাবতে লাগলাম। তখনই মাথায় আসলো সোনিয়া আপুর। আরে বাহ, দেখছি রুবিনা আপুর কথাই ঠিক। আসলে পেট ঠিক তো সব ঠিক, কিন্তু সোনিয়া আপু এখন কোথায়? আগে তো এক বিন্দু আবির ভাই ছাড়া চলতো না। তাহলে ও হ্যাঁ, এই বিষয়ে ভালো বলতে পারবে আমার বন্ধু হাবিব, কারণ ও এই কলেজে ছিল। তাই আমি সঙ্গে সঙ্গে হাবিবকে কল দিলাম। 2 বার রিং হতে ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। তা কি খবর তোমার? ভালো না বন্ধু। কেন? ওসব পরে বলবো, এখন বলো তো সোনিয়াপুর কোনো খবর আছে? সে কোথায় বা কি করে, বা আবির ভাইয়ের সাথে তার কি হয়েছিল? কিছুটা জানি, আবার কিছুটা জানি না, কিন্তু হঠাৎ করে সোনিয়া আপুকে কি প্রয়োজন? সেটা পরে যেন, আগে আমাকে বলো। সব কিছু ফোনে বলা যাবে না, তুমি বরং বিকেলবেলা আমাদের সেই আড্ডার জায়গায় মানে রফিক মামার টঙের দোকানে চলে আসো। আচ্ছা, তারপর আর কি? বিকালবেলা বাসা থেকে বের হয়ে হেঁটেই চললাম রফিক মামার দোকানে। আসলে দোকানটা আমাদের বাসার কাছেই, হেঁটে গেলে 7 মিনিটের মতো লাগে। আমি আমাদের বাসার মোড় পেরিয়ে হেঁটে হেঁটে চলে গেলাম রফিক মামার দোকানে। সেখানে গিয়ে দেখি আমার জানের বন্ধু ওরফে বাস দেওয়ার জন্য 2 বন্ধু বসে আছে, হাবিব আর নিলয়। আমি ওদের সামনে যাওয়া মাত্র, এত দেরি হলো কেন? এমনি। আচ্ছা এখন বল সোনিয়া আপুর সম্পর্কে। এই সম্পর্কে নিলয় ভালো বলতে পারবে। নিলয় বলো। তাহলে শোন, তুই তো জানিস যখন তুই ভার্সিটিতে ছিলি তখন আবির ভাই আর সোনিয়া আপুর সম্পর্কের 1 বছর চলে। যদিও এর আগে আবির ভাই এর সাথে অনেক মেয়ের সম্পর্ক ছিল, কিন্তু আবির ভাই আর সোনিয়া আপুর সম্পর্ক দেখে মনে হতো আবির ভাই সত্যি সোনিয়া আপুকে ভালোবাসে। কিন্তু তোরা চলে যাওয়ার 6 মাস পর আবির ভাই সোনিয়া আপুর সাথে এমন কিছু করে যা আমরা কল্পনাও করতে পারিনি। সেদিন আমরা ভার্সিটির মাঠে বসেছিলাম, তখন আবির ভাই ভার্সিটির সেই বটগাছটার নিচে বাইকে হেলান দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। তখন সোনিয়া আপু কোথা থেকে আসে, তারপর সোনিয়া আপু আবির ভাইকে এমন কিছু কথা বলে যা শোনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আবির, আমি তোমার সন্তানের মা হতে চলেছি, কিছু একটা করো। হট, কি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। কি প্রমাণ আছে এই সন্তান আমার? তুই বলতে পারবি কি আমি যেমন তোর সাথে রুম ডেট করছি, অন্য কোনো পুরুষ তোর সাথে রুম ডেট করিনি? আর এটা তার সন্তানও তো হতে পারে। আর তুই অ্যাবর্শন করিয়ে নে, যত টাকা লাগে আমি দিব। সোনিয়া আপু কথাটা শোনা মাত্রই আবির ভাইয়ার গালে একটা থাপ্পড় বসিয়ে নিজেই কান্না শুরু করে দেয়। তারপর বলে, ছি আবির, তুমি এতটা খারাপ এটা তুমি আমি বলতে পারলে? বিশ্বাস করো, তুমি ছাড়া আজ অবধি কোনো পুরুষ আমায় স্পর্শ করেনি। আমি তোমার পায়ে পড়ি, তুমি এই সন্তান তুমি মেনে নাও। হা হা হা, তোর প্রয়োজন আমার শেষ। তুই এখন একটা নষ্ট মেয়ে, আমি মেনে নিব। তুই ভাবলি কি করে? আর এই বাচ্চা অ্যাবর্শন করিয়ে নিস, এই নে টাকা। কথাটা শোনা মাত্র সোনিয়া আপু আবির ভাইকে আরো 2টা থাপ্পড় মেরে বলে, তোর মতো পুরুষের জন্য আজ হাজারো ছেলে রাস্তায় পড়ে মারা যাচ্ছে, তারা রাস্তায় বড় হচ্ছে। যারও সন্তান হিসেবে 2 বেলা 2 মুঠো খাবার পর্যন্ত খেতে পাচ্ছে না তারা। তোদের মতো পুরুষের জন্য লজ্জিত আজ পুরো পুরুষ সমাজ। আসলে আমার ওই দোষ, আমি তোর মতো একজন বিশ্বাসঘাতককে ভালোবেসেছিলাম। আসলে তুই ভালোবাসার যোগ্যই না। তবে মনে রাখিস, আমার সন্তান রাস্তায় পড়ে বড় হবে না, ওকে আমি আমার পরিচয়ে বড় করব। এইটা বলে আবির ভাইয়ের গালে আরও 2টা থাপ্পড় দিয়ে সেইখান থেকে চলে যায় সোনিয়া আপু। তারপর থেকে তাকে কখনো ভার্সিটিতে দেখিনি। এইটা বলেই নিলয় থেমে গেল। আমি ওর কথাগুলো শুনে অনেক খারাপ লাগলো। চোখের কোণে কিছুটা পানিও চলে আসছে। আসলে এখনকার দিনে বেশিরভাগই চলে শুধু ভালোবাসার নামে নষ্টামি, যেখানে কিছু খারাপ ছেলে মেয়েদের জন্যে ফাঁদ পেতে রাখে, আর মেয়েরাও ছেলেটার রূপ আর টাকা পয়সা দেখে সেই ছেলের ফাঁদে পা রাখে। আবার সব ছেলেরা এক নয়, কারণ অন্য একদিকে হয়তো মেয়েটিকে অন্য একজন ভালোবাসেছিল,
মন থেকে, কিন্তু তার ভালোবাসার মূল্য মেয়েটি বুঝতে পারে না। যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায়। আসলে কোনো কিছু হলে ছেলে মেয়ে মানে লভেরাদের উভয় পক্ষেরই দোষ থাকে, ঠিক নিউটনের সূত্রের মতন। থাক না সেসব, আমরা আমাদের গল্পে ফিরে আসি। আচ্ছা নিলয়, সোনিয়া আপু এখন কোথায় কিছু জানিস? না রে, তবে তার বাসায় গেলে কিছুটা হলেও জানা যেতে পারে। কিন্তু আমার ভয় হচ্ছে অন্য বিষয় নিয়ে। কি? শুনেছি এই অবস্থায় অনেক মেয়েরা সুসাইড করে দেয়। হাবিবের কথা শুনে আমিও চিন্তায় পড়ে গেলাম। এরকম কিছু হলে তো আমি আমার তিতিকে হারাবো। আমি তিতিকে হারাবো কারণ একমাত্র সোনিয়া আপুই পারে এই বিয়ে ভেঙে দিতে। আর সে যদি না থাকে, আমি এগুলি ভাবতেছিলাম, তখন নিলয় বলল, যা হবার হবে, তার আগে চল সোনিয়া আপুর বাসায় যাই। চলো। আমরা যেখানে বসে আছি সেখান থেকে 2টা মোড় পেরিয়ে প্রায় 15 মিনিট লাগবে সোনিয়া আপুর বাসায় যেতে। তাই আমরা 3 জন রওনা দিলাম সোনিয়া আপুর বাসায়। রাস্তায় হাঁটছি, পা যেন আমার চলছেই না, শুধু হাবিবের বলা কথাটা মাথায় ঘুরপাক খাচ্ছে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সোনিয়া আপুর বাসায়। নিলয় সোনিয়া আপুর বাসায় আগে মাঝে মাঝে আসতো, কারণ নিলয়ের বাবার বন্ধু সোনিয়া আপুর আব্বু। তাই নিলয় তাদের বাসাও রুম চিনে। সোনিয়া আপুর 3 তলায় থাকে, তাই আমরা সিঁড়ি দিয়ে 3 তলায় উঠলাম। 3 তলায় ওঠার পর 4টা ফ্ল্যাট আছে। তখন নিলয় একটা কলিং বেলে চাপ দিল। কিছুক্ষণ পর একজন মধ্যবয়স্ক লোক সিঁড়ির সামনে দরজাটা খুলে বলল, আরে বাবা নিলয়, কেমন আছো তুমি? আর এতদিন পর আসলে যে, আমাদের কথা মনে পড়ে না বুঝি? না আঙ্কেল, তেমন কিছু না, আসলে এতদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম, তাই আসতে পারি নাই। ও আচ্ছা, তোমার সাথে এই ছেলেগুলো কে? ওরা আমার বন্ধু, ওরা আপনার সাথে কিছু কথা বলতে আসছে। এই দেখো, তোমাদের বাইরে দাঁড় করিয়ে রেখেছি, ভিতরে আসো, ছোপায় বৈশা বলো কি বলবা। আমি এতক্ষণে বুঝলাম ইনি সোনিয়া আপুর আব্বু। আমরা ভিতরে গিয়ে সোফায় বসলাম। তখন নিলয় বলল, আঙ্কেল, আমরা সোনিয়া আপুর সম্পর্কে কথা বলতে যাচ্ছি। আমি ওর সম্পর্কে কোনো কথা শুনতে চাই না। আঙ্কেল রাগ করবেন না, আমরা শুধু সোনিয়া আপুর সাথে 5 মিনিট কথা বলে চলে যাব। কিন্তু সোনিয়া তো এখানে থাকে না, ওকে আমি বাসা থেকে বের করে দিয়েছি। আঙ্কেল আপনি কি বলতে পারবেন সে এখন কোথায়? না, সেদিন আমার মেয়েকে আমি বাড়ি থেকে বের করে দিয়ে ভুল করেছিলাম। জানি না আমার মেয়েটা এখন কোথায় আছে। ও আচ্ছা, কান্না করবেন না আঙ্কেল, সব ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখুন। সেই ভরসায় তো আজও বেঁচে আছি। আচ্ছা আঙ্কেল, আমরা তাহলে আজ আসি। আল্লাহ হাফেজ। কিছু খেয়ে যাও তোমরা। আজ না আঙ্কেল, অন্য একদিন এসে খাবো। আজ একটা জরুরি কাজ আছে। আচ্ছা আঙ্কেল, আজ তাহলে আসি। আচ্ছা বাবা, পরে আবার এক সময় এসো। আমরা সেখান থেকে বেরিয়ে আসলাম, কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেল। শেষ পর্যন্ত হাবিবের কথাটাই কি ঠিক হলো? আমি জানি তুই কি ভাবছিস, চিন্তা করিস না, আল্লাহ সব ঠিক করে দিবেন। আচ্ছা, এই সব সময় তো ফ্যামিলি পাশে না থাকলে তো বন্ধুরা পাশে থাকে। চল তো দেখে সোনিয়া আপু তার কোনো বান্ধবীর সাথে যোগাযোগ রেখেছে কিনা। তুই ঠিক বলেছিস, চল। তারপর আমরা এক এক করে সোনিয়া আপুর সব বান্ধবীর বাসায় গিয়ে তার সম্পর্কে জিজ্ঞাসা করলাম, কিন্তু কোনো খোঁজ পাওয়া গেল না। শেষে নিরাশ হয়ে বাসায় ফিরছি। বাসায় আসার আগে এশার আজান পড়েছে, তাই মসজিদ থেকে নামাজ পড়েই বাসায় গেলাম। বাসায় গিয়ে মোবাইলটা পকেট থেকে বের করে দেখি তিথির নম্বর থেকে 50+ কল আসছে। মোবাইলটা সাইলেন্ট করা ছিল, তাই বুঝতে পারি নাই। তাই ফোন ব্যাক করলাম, সাথে সাথে রিসিভ করে, এতক্ষণ কোথায় ছিলে আর ফোন ধরো নাই কেন? সরি, আসলে ফোনটা সাইলেন্ট করা ছিল, তাই রিসিভ করতে পারি নাই। আর আমি সোনিয়া আপুর সম্পর্কে জানতে গেছিলাম, কারণ একমাত্র সেই পারবে এই বিয়ে ভাঙতে। সত্যি? তা সোনিয়া আপুকে পেলে? না, তাকে অনেক খুঁজলাম কিন্তু পেলাম না। ও আচ্ছা। খাবার খেয়েছো? তুমি? না, একটু পর খাবো। এই শোনো না, আমার খুব ভয় করছে। ভয় করো না, আল্লাহ যা আমাদের কপালে লিখে রেখেছে তাই হবে। তারপর তিথির সাথে আরো কিছুক্ষণ কথা বলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। আসলে সারাদিন ঘুরে ঘুরে আর অতিরিক্ত টেনশন হলে আমি ঘুমিয়ে যাই। সকালে আজানের শব্দে ঘুম ভেঙে গেল, তাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নিলাম। নামাজ পড়ে আমি বেলকনিতে আমার রুমের বারান্দায় গিয়ে একটা চেয়ারে বসলাম। তারপর বাহিরের পরিবেশটা দেখতে লাগলাম। আমার রুমের বারান্দার সামনে একটা খোলা পরিবেশ, সেখানে কোনো বাড়িঘর নেই, কিছু গাছপালা আর লতাপাতার বাগানে ভরপুর, যা আমার মনটাকে একটু ভালো করে দিচ্ছে। কিছু সময়ের জন্য আমি আমার সব চিন্তা ভুলে সেগুলোই খেয়াল করে দেখছি। আসলে আমরা যত চিন্তা বা টেনশনে থাকি না কেন, একমাত্র প্রকৃতি পারে আমাদের সেসব চিন্তা দূর করে দিয়ে মনে শান্তি এনে দিতে। আমি এইগুলো ভাবছিলাম, তখনই আমার পাশে থাকা ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি নিলয় কল দিয়েছে। আমি কলটা রিসিভ করতে নিলয় যা বলল
তা শুনে আমি কিছুটা শান্তি পেলাম। নিলয় বলল, বন্ধু, আমরা সবার কাছে সোনিয়াপুর খোঁজ করেছি, কিন্তু মহিমা আপুর সোনিয়াপুর বেস্ট ফ্রেন্ড, তার কাছে সোনিয়াপুর ব্যাপারে জিজ্ঞেস করিনি। আর তার কাছে যাওয়াই হয় নাই, কারণ তার বাসা আমাদের এইখান থেকে অনেকটা দূরে, আর তার নাম্বার আমাদের কাছে নাই, তাই সোনিয়াপুর ব্যাপারে জিজ্ঞেস করতে পারি নাই। তুই কি মহিমা আপুর বাসা চিনিস? আমি চিনি না, কিন্তু হাবিব চেনে। ও একবার মহিমা আপুদের বাসায় গিয়েছিল। তাহলে তো হয়ে গেল, চল এখনই, কোনো দেরি করা যাবে না, চল। আচ্ছা, সকাল 10টার দিকে তুই, আমি আর হাবিব যাব। তুই গাড়ি নিয়ে আসিস। আমি হাবিবকে বলবো যাতে ও রেডি হয়ে থাকে, আর তুই আমাকে আমাদের বাসার সামনে থেকে পিক করে নিস। ওকে? কে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। নিলয়ের সাথে কথা বলে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8টা বাজে। ভালো লাগছিল না, তাই তিথিকে ফোন দিলাম। 2বার রিং হতে রিসিভ করলো। আসসালামু আলাইকুম, আমার কলিজাটা কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম। তোমার কলিজা টেনশনে আছে। টেনশন করো না, আল্লাহ যদি আমাদের একে অপরের জন্য তৈরি করে থাকে তাহলে অবশ্যই আমাদের মিল হবে। আমাদের কেউ আলাদা করতে পারবে না। আর তাছাড়া আমাদের ভালোবাসা সত্য হলে আমাদের মিল হবেই। খাবার খেয়েছো? না, একটু পর খাবো। তুমি? একটু পরে খাবো। এইভাবে তিথির সাথে 1 ঘন্টা কথা বলে ফোন রেখে খাবার খেয়ে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে গাড়ি নিয়ে নিলয়দের বাসার মোড়ে থেকে নিলয়কে পিক করে নিলাম। তারপর হাবিবকেও পিক করে নিলাম। তারপর হাবিবের দেখানো পথ অনুসারে গাড়ি চালিয়ে চলে আসলাম মহিমা আপুদের বাসার সামনে। আস্তে আস্তে 30 মিনিট লেগেছে। একটা ফলের দোকান থেকে কিছু ফলমূল আসলে খালি হাতে যেতে কেমন যেন লাগছিল, তাই কিনে মহিমা আপুদের বাসায় চলে গেলাম। তারপর মহিমা আপু আমাদের দেখে অনেকটা চমকে গেলেন। তিনি আমাদের দেখে বললেন, আরে আরিয়ান, লিওন, হাবিব যে, তা তোমরা কেমন আছো? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? এই মোটামুটি। তোমরা সোফায় বসো, আমি একটু চা বানিয়ে আনি। আমি ফলমূলগুলো মহিমা আপুকে দিয়ে বললাম, আপু চায়ের দরকার নেই, আমরা আপনার কাছ থেকে কিছু জানতে এইখানে আসছি। কি জানতে চাও? আপু, সোনিয়া আপু কোথায় আছে জানতে চাই। আমি এই ব্যাপারে কিছু জানলেও বলতে পারবো না, সরি। আপু প্লিজ এমনটা বলবেন না, অনেক আশা নিয়ে আসছি। আর তাছাড়া এই মুহূর্তে সোনিয়া আপু ছাড়া কেউ আমাকে হেল্প করতে পারবে না। আচ্ছা, আমি বলতে পারি, তবে তোমাদের বলতে হবে সোনিয়াকে তোমাদের এত কি প্রয়োজন। মহিমা আপুকে সব খুলে বললাম। তারপর বললাম, দেখুন আপু, আবির ভাই আরো একটা মেয়ের জীবন নষ্ট করতে চলেছে, প্লিজ হেল্প। আচ্ছা, তুমি যেহেতু বললা, তাহলে আমি সোনিয়াকে বলে দেখি। আচ্ছা। আপু কিছুটা দূরে গিয়ে সোনিয়া আপুর সাথে কথা বলতে লাগলো। প্রায় 20 মিনিট কথা বলার পর মহিমা আপু এসে বলল, সোনিয়া তোমাদের সাথে দেখা করার জন্য রাজি হয়েছে। এখন বলো কখন যাবে? বিকাল 4টায়। আচ্ছা, তাহলে তোমরা দুপুরে খাবার আমার বাসায় খেয়ে যাও। যদিও খাবার খেতে চাইনি এখন, তবু তাদের এত জোরাজোরির জন্য খেতে হলো। বিকেল 4টায় আমরা গাড়িতে বসে আছি। আমি, মহিমা আপু, নিলয়, হাবিব। আমি মহিমা আপুর দেখানো রাস্তা মতো গাড়ি চালাচ্ছি। ও, আপনাদের তো বলা হয় নাই, সোনিয়া আপু এখন মহিমা আপুর এক খালার বাসায় থাকে। খালার কোনো মেয়ে নাই, তাই সোনিয়া আপু মহিমা আপুর খালার মেয়ের মতোই সেখানে আছে। আমরা প্রায় 15 মিনিট গাড়ি চালিয়ে সেখানে গিয়ে পৌঁছালাম। সামনে একটা দোতলা বাড়ি, চারপাশে বাড়িঘর আছে কিন্তু কম। আমরা মহিমা আপুর সাথে সেই বাড়ির ভিতরে যেতে লাগলাম। সেখানে গিয়ে মহিমা আপু কলিং বেল দিল। 2 মিনিট পর সোনিয়া আপু এসে দরজা খুলে দিল। তারপর আমরা ভিতরে গিয়ে সোফার উপরে বসলাম, আর আমাদের সামনের সোফায় সোনিয়া আপু বসলো। তারপর বলল, তোমাদের কথা আমি শুনলাম, আমি রাজি আছি। এখন বলো কিভাবে আমি তোমাদের সাহায্য করতে পারি। আপনি আমাদের সাথে বিয়ে বাড়িতে গেলেই হবে, না হলে আরেকটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, মৃত্যু হবে একটি ভালোবাসার। আচ্ছা, আমি যাব। আমরা কথা বলছি তখনই একটা বাচ্চা ছেলে সোনিয়া আপুকে আম্মু আম্মু বলে ডেকে আমাদের কাছে এসে সোনিয়া আপুর কোলে বসে পড়ল। আবির ভাই আর সোনিয়া আপুর ছেলে। এটা আমার ছেলে। আপনার আর আবির ভাইয়ের? না, ও শুধু আমার ছেলে। আর তাছাড়া আবির তোকে জন্ম দেওয়ার আগেই মেরে ফেলতে চেয়েছিল। জানো, তোমরা আবিরকে অনেক ভালোবাসতাম, আমি বিশ্বাস করতাম, কিন্তু আবির আমার ভালোবাসার মূল্যটা দিল না। ও আমাকে ঠকিয়েছে। ওর জন্য আজ আমি আমার বাবা মায়ের কাছেও যেতে পারি না, তবু আমি সুখে আছি। আমার এই সন্তানটাকে নিয়ে